শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা। সো গতকালকে আমরা দেখেছিলাম কোশ্চেন 1 আর 2 এর সলিউশন। আজকে দেখব 3 আর 4। সো এখানে কি কেউ আছে যে গতকাল ক্লাস করেনি বা রেকর্ডিংটা দেখেনি? ভাইয়া আসছি। গতকালকে ক্লাস ছিল আরেকটা, যেটার মিড আসছে পরশুদিন। আচ্ছা। সো শর্টলি একটু এক্সপ্লেন করে দেই। আচ্ছা। আমাদের এক্সামে 4টা কোশ্চেন থাকবে, 1 2 3 4। 4টার মধ্যে যে কোনো 3টা আপনাদেরকে লিখতে হবে। সময় থাকবে 1 ঘন্টা 25 মিনিট। ওকে। 4টার মধ্যে লাস্টেরটা, সবসময় প্রায় লাস্টেরটাই একটা কোড রিলেটেড কোশ্চেন থাকবে, মানে যেখানে র কোড লিখতে হবে আপনাদেরকে। ওকে। 1 নাম্বার 2 নাম্বারটা মেইনলি এক্সপ্লেন করার মতো কোশ্চেন হবে, আর 3 নাম্বারটা আউটপুট ট্রেস করতে হবে। আচ্ছা। সো এর প্রশ্ন ছিল, স্টুডেন্ট আর্গিউ দ্যাট এলএস লিস্ট ফাইল ইজ এ সিস্টেম কল. Correct this student using the OS layer model. Explain the relationship between a user level utility like ls and the underlying get dense and read directory system call. সো এখানে বলছে যে একজন স্টুডেন্ট আর্গিউ করছে যে এলএস হলো একটা লিস্ট ফাইল, কিন্তু আমাকে এখন এই স্টুডেন্টকে কারেক্ট করতে বলছে আর দেখাতে বলছে যে এই এলএস টা গেট ডেন্স আর রিড ডাইরেক্টরি এই দুটো সিস্টেম কল কিভাবে ইউজ করে। সো এলএস হলো একটা সিস্টেম কল না, এটা একটা ইউজার লেভেল প্রোগ্রাম, যেটা কিনা আমরা মেইনলি টার্মিনাল ইউজ করি আমাদের ফাইলের ফোল্ডারের ডাইরেক্টরিকে দেখার জন্য। সো এলএস হলো একটা ইউজার প্রোগ্রাম যেটা ইউজ করে হলো রিড ডাইরেক্টরি এপিআই। সো রিড ডাইরেক্টরি হলো একটা লাইব্রেরি অথবা আমরা বলতে পারি একটা এপিআই ফাংশন কল। সো এলএস রিড ডাইরেক্টরি ইউজ করে, তারপর গেট ডেন্স এটা ইউজ করে তার ফোল্ডারের নামগুলোকে কালেক্ট করে। সো এলএস একটা হলো ইউজার লেভেল প্রোগ্রাম যেই কিনা রিড ডাইরেক্টরি মতো এপিআই বা এপিআই বা লাইব্রেরি ইউজ করে, অ্যান্ড এটার ইউজ করার পরে গেট ডেন্স এই সিস্টেমগুলো ইউজ করে আমাদের ডাইরেক্টরির নামগুলোকে কালেক্ট করে নিয়ে আসে। সো এইটা অ্যান্সার হবে। আচ্ছা। ভাইয়া আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। পরেরটা বলছো, এই সিস্টেম ইউজেস a round robin mechanism but allows the administrator to change the time quantum value from 100 ms to 10 ms to 100 ms. Identify which part is the mechanism and which is the policy. How does this separation allows the OS to tune for a server versus desktop without recompiling the kernel? মানে এখানে বলছে যে মেকানিজম আর পলিসি এই দুইটা টার্ম আছে। আইডেন্টিফাই করো রাউন্ড রবিন মেকানিজম না পলিসির মধ্যে পড়ে, আর টাইম কোয়ান্টাম মেকানিজম না পলিসির মধ্যে পড়ে। সো আমরা যদি অ্যান্সারটা দেখি, জাস্ট শর্টলি বলে যাব, বিকজ গতদিন অনেক বড় হয়ে গেছিল সেশনটা। আচ্ছা। So in this case, round robin scheduling is the mechanism because it identified how the CPU will switch between process. So mechanism বলতে আমরা যেই পদ্ধতিতে বা যেই প্রসেস ফলো করে একটা কাজকে কমপ্লিট করব। সো আমরা রাউন্ড রবিন শিডিউলিং ইউজ করি হলো সিপিইউ কে সুইচ করার জন্য। আর টাইম কোয়ান্টাম ভ্যালু লাইক 10 ms or 100 ms is the policy. পলিসি বলতে যে নিয়মগুলো আমরা ফলো করে আমরা আমাদের কাজটাকে শেষ করব। সো রুল, যে রুলগুলো ফলো করে আমরা আমাদের কাজ শেষ করব সেটা হলো পলিসি। The time quantum value like 10 ms or 100 ms is the policy because it decides how long each process will get the CPU before switching. This separation is useful because the administrator can tune the OS by simply changing the time quantum value. মানে ওএস তার জাস্ট টাইম quantum value কে চেঞ্জ করে বিভিন্ন জায়গায় তার এই রাউন্ড রবিনকে ইউজ করতে পারে। এই জন্য এটা অনেক বেশি ইউজফুল এটা বলছে। Without having to recompile the kernel for a desktop, smaller quantum will result in better response. মানে ডেস্কটপে
স্মল টাইম কোয়ান্টাম বেটার রেজাল্ট দিবে। For a server, a large quantum will result in less context switching and better throughput. So সার্ভারের জন্য যদি আমরা লার্জ কোয়ান্টাম টাইম ইউজ করি তাহলে কন্টেক্সট সুইচিং এ আর থ্রুপুটে সো লেস কন্টেক্সট সুইচিং হবে আর বেটার থ্রুপুট দিবে যদি আমরা লার্জ কোয়ান্টাম টাইম ব্যবহার করি সার্ভারে। আচ্ছা, পরেরটাই বলছিল যে মনোলিথিক কার্নাল আর মাইক্রো কার্নাল এই দুটার মধ্যে সিস্টেম রিলায়েবিলিটি আর কমিউনিকেশন ওভারহেড কার বেশি আর কার কম, আর কোন কার্নালের মধ্যে যদি আমরা নতুন কোনো সার্ভিস অ্যাড করি আমাদের জন্য ইজিয়ার হবে। ওকে, সো মনোলিথিক কার্নাল আর ম্যাক্রো কার্নাল এই দুটোর মধ্যে যদি পার্থক্যটাকে বলি, তো মনোলিথিক কার্নালে আমাদের মেন সার্ভিস গুলো লাইক ফাইল ম্যানেজমেন্ট মানে মেন সার্ভিস গুলো সো আমাদের কার্নালের ভিতরেই থাকে। মনোলিথিক কার্নালে মেন সার্ভিস গুলো যেমন ফাইল সিস্টেম, মেমোরি ম্যানেজমেন্ট, সিপিইউ শিডিউলিং এগুলো সব আমাদের কার্নাল স্ট্রাকচারের ভিতরেই থাকে। আর মাইক্রো কার্নালে আমাদের এই সব মানে অল্প কিছু সার্ভিস আমরা আমাদের কার্নালের ভিতরে পাবো, বাকি মেন সার্ভিস গুলো মানে মেন ফাইল যেমন ফাইল সিস্টেম, মেমোরি ম্যানেজমেন্ট এগুলো সব আমরা কার্নালের বাইরে পাবো ইউজার লেভেলে। সো যখন মনোলিথিক কার্নালে আমাদের কমিউনিকেশনটা আসে, সো মনোলিথিক কার্নাল হ্যাভ লোয়ার কমিউনিকেশন ওভারহেড মানে এখানে কমিউনিকেশনের টাইমটা কম। কমিউনিকেশন ওভারহেড বলতে বোঝায় যে কমিউনিকেশনের সময় যদি আমাদের লেট হয়, কমিউনিকেশন টাইম যদি আমাদের অনেক বেশি হয় তাহলে ওইটাকে কমিউনিকেশন ওভারহেড বলে। So monolithic kernel have lower communication overhead because all the main service are in kernel space and can communicate directly. মানে সব সার্ভিস তো কার্নালের ভিতরেই থাকে, সো আমাকে তো বাইরে যেতে হচ্ছে না, সুইচ করতে হচ্ছে না। সো monolithic kernel আমাদের কমিউনিকেশন অনেক বেশি তাড়াতাড়ি হতে পারবে। Therefore monolithic kernel are usually faster and more efficient. However, reliability can be lower because a crash of kernel service of a driver can crash the entire OS. যেহেতু সবকিছু আমার কার্নালের ভিতরে, তো একটা যদি প্রসেস যদি ক্র্যাশ করে সবগুলো প্রসেস বা ফাইল ক্র্যাশ করতে পারে, এই জন্য এটা রিলায়েবিলিটি অনেক কম মনোলিথিক কার্নালে। অন্যদিকে মাইক্রো কার্নাল আর মোর রিলায়েবল বিকজ এখানে সবকিছু দুই জায়গায় হয়, একটা হলো কার্নালে আর একটা ইউজার স্পেসে। So microkernel are more reliable because many services run as separate processes in user space. So therefore, if a service fails, the entire OS is usually unaffected. মানে একটা সার্ভিস যদি ফেল হয়ে যায়, বাকি অন্য ফাইলগুলো তার কাজ ঠিকভাবে চালিয়ে যেতে পারবে। So however, microkernel have a higher communication overhead. মানে এখানে কমিউনিকেশন অনেক বেশি লেট হয়, কমিউনিকেশনের টাইমটা অনেক বেশি। Because service communicate through message passing, message copying and process switching. So kernel to user to kernel বারবার সুইচ করতে হয়, এই কারণে এখানে কমিউনিকেশনের ওভারহেড অনেক বেশি, মানে কমিউনিকেশনের টাইমটা অনেক বেশি লাগে। আর এই কারণে ম্যাক্রো কার্নাল আমাদের কম রিলায়েবিলিটি দেয় আর আরেকটা কি বলেছিল কমিউনিকেশন ওভারহেড, এখানে রিলায়েবিলিটি বেশি দিলেও কমিউনিকেশন ওভারহেড অনেক কম। আচ্ছা, macro kernel are easier to extend with new service because new services can be added to the user space. মানে আমরা যদি কোনো কিছু নতুন কোনো সার্ভিস অ্যাড করতে চাই, সো আমাদের কার্নাল স্পেস থেকে ইউজার স্পেসে অ্যাড করা অনেক বেশি কি বলবো ইজিয়ার হবে। সো দ্যাটস why macro kernel are easier to extend with new service because new services can be added to user space requiring less kernel modification. আচ্ছা, পরেরটা বলছি if an OS designer decide to move the file system from the kernel monolithic to user space server macro kernel, so analyze the impact on a simple read operation, how many mode switches occur in macro kernel version compared to the monolithic version, and why is this considered a trade-off between performance and reliability. So C আর D প্রায় সেম, সো একটু পার্থক্য হলো যেখানে বলছে যে রিড অপারেশনটা কিভাবে আমরা এখানে মনোলিথিকে আর মাইক্রো কার্নেল ইউজ করি। সো যদি আমরা অ্যান্সারটা দেখি, সো ইন এ মনোলিথিক কার্নেল রিড ইজ ফাস্টার, মানে মনোলিথিক কার্নেলে যেখানে কার্নেল আমাদের
সবগুলো ফাইল আমাদের কার্নেলের ভিতরে থাকে, সবগুলো প্রসেস কার্নেলের ভিতরেই চলে, ওই জায়গায় ইট ইজ ফাস্টার। The user program enters kernel mode. So user kernel mode enter করে, the kernel reads the file data and then returns to user mode. So normally two mode switches happen. So monolithic kernel জাস্ট আমাদের দুইটা সুইচই হয়। সো এখানে কি হয়, প্রথমে আমরা কার্নেল মোড দিলাম, দেন কার্নেল রিড দ্য ফাইল ডেটা এন্ড দেন রিটার্নস টু ইউজার মোড। তার জন্য এখানে সুইচিংটা অনেক বেশি কম হয়, যেহেতু আমাদের সবকিছু কার্নেলের ভিতরে হয়ে যাচ্ছে। কিন্তু মাইক্রো কার্নেল, দ্য ফাইল সিস্টেম ইজ আউটসাইড। ফাইল সিস্টেম আমাদের কার্নেল এর বাইরে থেকে ইউজার স্পেসে, ইজ আউটসাইড দ্য কার্নেল অ্যাজ এ ইউজার স্পেস সার্ভার। সো দ্য রিকোয়েস্ট মাস্ট গ্রো ফ্রম দ্য ইউজার প্রোগ্রাম, মানে আমি যখন একটা প্রোগ্রাম দিলাম তখন আমার ইউজার প্রোগ্রাম, আমি আমার প্রোগ্রামটা রান করব। সো ইউজার প্রোগ্রাম থেকে ম্যাক্রো কার্নেলের কাছে যাবে, ম্যাক্রো কার্নেল থেকে ফাইল সার্ভারের কাছে যাবে, আবার ফাইল সার্ভার থেকে ম্যাক্রো কার্নেলের কাছে ব্যাক করবে, ম্যাক্রো কার্নেল থেকে আবার ইউজার প্রোগ্রামের কাছে যাবে। সো এখানে সুইচিংটা অনেক বেশি হচ্ছে। সো ইট নিডস মোর মোড সুইচ, ইউজুয়ালি 4 or more। আচ্ছা, সো দিস ইজ কল্ড এ পারফরম্যান্স ভার্সেস রিলায়েবিলিটি ট্রেড অফ। ট্রেড অফ বলতে বোঝায় যে পারফরম্যান্স অথবা রিলায়েবিলিটি, এই দুটার মধ্যে যে কোনো একটা বেশি হবে আর একটা কম হবে। কারণ বলছে হলো মনোলিথিক কার্নেল ইজ ফাস্টার। মনোলিথিক কার্নেল, যেই কার্নেল আমার সব ফাইল সিস্টেমগুলো, মানে সব ফাইলগুলো আমার কার্নেলের ভিতরেই থাকছে, ওটা হলো মনোলিথিক কার্নেল। সো মনোলিথিক কার্নেল ইজ ফাস্টার বাট লেস সেফ, কারণ একটা ফাইল ক্র্যাশ হলে পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে যেতে পারে মনোলিথিক কার্নেলে। So if the file system has a bug, the whole OS may crash. Microkernel is slower. অন্যদিকে মাইক্রোকার্নেল হলো ধীর গতির, কারণ হলো এখানে বারবার আমাদের মোড সুইচ করতে হয়। But safer, because if the file server crashes, the whole OS may still continue running. কারণ ম্যাক্রো কার্নেল আমাদেরকে বারবার ইউজার থেকে কার্নেল মোডে সুইচ করতে হয়। সো এখানে বারবার সিপিইউ বা প্রসেসকে সুইচ করতে হয়, এই জন্য এটা অনেক বেশি স্লো। বাট এখানে যদি একটা ফাইল ক্র্যাশ করেও পুরো সিস্টেমটা আমার কন্টিনিউ করবে, সো সেফ ভাবে রান হবে। এই জন্য ম্যাক্রো কার্নেলের রিলায়েবিলিটি বেশি পারফরমেন্সের তুলনায়, আর অন্যদিকে মনোলিথিকের পারফরমেন্স বেশি রিলায়েবিলিটির তুলনায়। আচ্ছা, 2 এ যাই। 2 এর এ তে বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য চাইল্ড প্রসেস স্টেট ফর দ্য ফলোইং কোড। আচ্ছা, একটা প্রসেস যখন আরেকটা প্রসেসকে ক্রিয়েট করে, তখন যেই প্রসেসটা ক্রিয়েট করছে তাকে চাইল্ড প্রসেস বলে, আর যার থেকে ক্রিয়েট হচ্ছে সেটা হলো প্যারেন্ট প্রসেস। চাইল্ড প্রসেসের পিআইডি, সো দুটারই পিআইডি থাকে। চাইল্ড প্রসেসের পিআইডি অলওয়েজ 0 হবে, প্যারেন্ট প্রসেসের পিআইডি কখনো 0 হতে পারবে না। অবভিয়াসলি 0 থেকে বড় হবে, মানে গ্রেটার দেন 0 হবে অথবা লেস দেন 0 হতে পারে। সো পিআইডি এখানে বলছে পিআইডি ইকুয়াল টু ফর্ক, মানে এটা একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করলো, যখন আমরা ফর্ক কল করব তখন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে। সো পিআইডি টিপিআইডি ইকুয়াল টু ফর্ক কল করলো। সো ইফ পিআইডি ইকুয়াল টু 0, মানে পিআইডি ইকুয়াল টু 0 বলতে বোঝাচ্ছে যে চাইল্ড প্রসেস, এই প্রসেসটা কি চাইল্ড প্রসেস? যদি চাইল্ড প্রসেস হয় ভিতরে যাও, ভিতরে যে এক্সিট কল করো। একটা চাইল্ড প্রসেস মেইনলি 3টা ফাংশন কল করে। ফার্স্ট অফ অল ফর্ক, যখন সেই প্রসেসটা ক্রিয়েট হবে তখন সে ফর্ক কল করবে। সেকেন্ড হলো এক্সিট, যখন সে টার্মিনেট করবে তখন সে এক্সিট কল করবে। আর আরেকটা ফাংশন এটা প্যারেন্ট কল করে, যেটা হলো ওয়েট। সো একটা ফাংশন প্যারেন্ট যখন ওয়েট কল করবে তখন সে মিন করছে যে চাইল্ড তার প্রসেসটা শেষ করেছে এবং চাইল্ডের যে রেজাল্ট, যে আউটপুট, সে প্যারেন্ট পেয়ে গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েট এটা কল করেনি, কজ ইফ পিআইডি ইকুয়াল টু 0 ভিতরে যাচ্ছে, এক্সিট কল করছে, মানে চাইল্ড টার্মিনেট হয়ে যাচ্ছে, লুপ থেকে বের হয়ে, কন্ডিশন থেকে বের হয়ে যাচ্ছে, এলস স্লিপ ইকুয়াল টু 10। সো স্লিপ 10 মানে প্যারেন্ট 10 সেকেন্ডের জন্য স্লিপ মোডে চলে যাচ্ছে। এইখানে কোথাও ওয়েট কল করেনি। সো একটা চাইল্ড প্রসেস, প্যারেন্ট প্রসেস যখন চাইল্ড প্রসেসকে ওয়েট কল দিয়ে তার মানে তার টার্মিনেট রেজাল্টটা সে যখন নিবে না, তখন এই চাইল্ড প্রসেস জম্বি প্রসেসে কনভার্ট হবে। সো একটা প্রসেস কখন জম্বি প্রসেস হবে? যখন প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেসকে ওয়েট কল করবে না। আচ্ছা,
আরেকটা প্রসেস আছে, সেটাকে বলছে হলো অরফেন। চাইল্ড কখন অরফেন হবে? চাইল্ড তখনই অরফেন হবে যখন প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যাবে, বাট প্যারেন্ট চাইল্ডকে ওয়েট কল করবে না। সেই ক্ষেত্রে এই চাইল্ডটা আমাদের চলে যাবে হলো, সরি, তো সেই ক্ষেত্রে এই চাইল্ডটা চলে যাবে আমাদের সিস্টেমের কাছে, মানে ওএসএস সিস্টেমের কাছে, ইনিট ফাংশনের কাছে। ওই সময় এটাকে বলছিল অরফেন। এইটার অ্যান্সার জাস্ট হবে যেটা হলো জম্বি প্রসেস। আচ্ছা, সো আফটার ফর্ক এ চাইল্ড প্রসেস ইজ ক্রিয়েটেড, দ্য চাইল্ড ইমিডিয়েটলি এক্সিকিউট এক্সিট। সো যখন চাইল্ড এক্সিট করবে, মানে এক্সিকিউট করবে, তখন এক্সিট কল করবে। সো ইট ইজ টার্মিনেটেড, বাট দ্য প্যারেন্ট অনলি স্লিপস ফর 10 সেকেন্ড এন্ড ডাজ নট কল ওয়েট। প্যারেন্ট এখনো ওয়েট কল করেনি। বিকজ অফ দিস, দ্য চাইল্ড এক্সিট স্ট্যাটাস ইজ নট কালেক্টেড বাই দ্য প্যারেন্ট, and so the child becomes a zombie process until the parent finishes or the system cleans it up. আচ্ছা, বোঝা যাচ্ছে? Because zombie process important, এটা থাকবেই। ভাই আরেকবার একটু বলা যাবে? ওকে, একটা প্রসেস যখন আরেকটা প্রসেসকে ক্রিয়েট করবে, সো যেই প্রসেসটা ক্রিয়েট হয় সেটা হলো চাইল্ড প্রসেস। যেই ক্রিয়েট করে তাকে বলে প্যারেন্ট প্রসেস। চাইল্ড প্রসেস আর প্যারেন্ট প্রসেস দুইজনেরই আইডি থাকে, যাকে বলা হয় পিআইডি। চাইল্ড প্রসেস এর পিআইডি 0 হবে, প্যারেন্ট প্রসেস এর পিআইডি কখনো 0 হবে না। আচ্ছা, যখন চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে, সে অবশ্যই 3টা ফাংশন কল করবে। ফার্স্ট হলো ফর্ক, সেকেন্ড এক্সিট, আর থার্ড হলো ওয়েট, যেটা অবশ্যই প্যারেন্ট কল করবে, নট চাইল্ড। সো চাইল্ড প্রসেস কল করবে হলো 2টা ফাংশন, একটা হলো ফর্ক আর একটা হলো এক্সিট, আর প্যারেন্ট কল করবে হলো ওয়েট। এই জাস্ট এই ফাংশনটা কল করবে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ফর্ক কল হলো, মানে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো, পিআইডি টি পিআইডি কল ফর্ক, চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো। দেন একটা কন্ডিশন দিল, ইফ পিআইডি ইকুয়াল টু 0, মানে এই প্রসেসটা কি চাইল্ড প্রসেস, কজ চাইল্ড প্রসেসের আইডি অবশ্যই 0 হবে। যদি এটা চাইল্ড প্রসেস হয়, কন্ডিশনের ভিতরে যাও, এক্সিট কল করো। এক্সিট কল করা মানে চাইল্ড প্রসেসটা যে টার্মিনেট হয়েছে, তার কাজ যে শেষ হয়েছে, এটা সে জানানো। এক্সিট কল করলো, চাইল্ড প্রসেস টার্মিনেট করলো, চাইল্ড প্রসেসের কাজ শেষ। ফর্ক কল করলো, এক্সিট কল করলো। সো কন্ডিশন থেকে বের হলো এলস, আবার এলস এ যে দেখছে যে স্লিপ ইকুয়াল টু 10। স্লিপ 10 মানে হলো যে এই জায়গায় এইটাতে বোঝা যাচ্ছে প্যারেন্ট স্লিপ মোডে চলে গেছে ফর 10 সেকেন্ড উইথাউট কলিং দ্য ওয়েট ফাংশন। যেহেতু ওয়েট ফাংশন এখানে কল করেনি, সো চাইল্ড প্রসেস আমার তার কাজ কমপ্লিট করছে না, মানে পুরোপুরি ভাবে শেষ হচ্ছে না, মানে চাইল্ড প্রসেসের আউটপুট এই ওয়েট কল দিয়ে প্যারেন্ট পেয়ে থাকবে। সো যেহেতু এখানে ওয়েট কল করছে না, সো এই সময় চাইল্ড প্রসেস হয়ে যাচ্ছে হলো আমাদের জম্বি। আরেকটা জায়গায় আরেকটা প্রসেস আছে যেটাকে বলছিল অরফেন। সো অরফেন কখন হয়? আচ্ছা, এটা আমি দেখাই, পেজ 122। এই যে দুই ধরনের প্রসেস থাকে, একটা হলো জম্বি প্রসেস আর একটা হলো অরফেন। জম্বি প্রসেস কখন হয়? যখন আমাদের প্যারেন্ট তার চাইল্ডকে এই ওয়েট কল করবে না, তখনই ওই প্রসেসটা জম্বি প্রসেস হবে। অরফেন কখন হয়? যখন আমাদের প্যারেন্ট তার চাইল্ডকে ওয়েট কল না করে সে আগে টার্মিনেট হয়ে যাবে। সো ডিড নট ইনভোক ওয়েট কল অ্যান্ড ইনস্টেড টার্মিনেটেড, দেয়ারবাই লিভিং ইটস চাইল্ড প্রসেস অ্যাজ অরফেন। মানে চাইল্ডকে রেখে সে আগে টার্মিনেট হয়ে যাচ্ছে, সো তখন এই চাইল্ড প্রসেসকে বলে অরফেন। এই ক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেম ইন ইটস
ফাংশনকে মানে এই ইনিট প্রসেসটাকে এই চাইল্ড প্রসেসের কাজ করা মানে চাইল্ড প্রসেসকে টার্মিনেট করার জন্য এই ইনিট সার্ভিসটা দিয়ে থাকবে, মানে ইনিট সার্ভিসটা আমাদের অপারেটিং সিস্টেম দিয়ে থাকবে যখন আমার চাইল্ড প্রসেস অরফেন হয়ে যাবে। সো যদি প্রশ্ন থাকে যে চাইল্ড প্রসেস যখন অরফেন হয়ে যায় তখন আমাদের অপারেটিং সিস্টেম কিভাবে হ্যান্ডেল করে, তো তখন এই পার্টটা বলে দিতে হবে যে ট্র্যাডিশনাল ইউনিক্স সিস্টেম অ্যাড্রেসেস দিস সিনারিও বাই অ্যাসাইনিং দ্য ইনিট প্রসেস অ্যাজ দ্য নিউ প্যারেন্ট টু দ্য অরফেন প্রসেস। সো এই ইনিটটাই তারপর এই চাইল্ড প্রসেসকে টার্মিনেট করবে, এটাই অ্যান্সার। বুঝা গেল? না বুঝতে পারলে এই পার্টটা আরেকবার পড়বেন, ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। পরেরটা যাই। আচ্ছা, a web server one IP address is given here is listening on port 80. Two different laptop, client A and client B, are connected to the same time. How does the OS distinguish between the data packet coming from client A and client B if they both access the same port 18? List the four component of the socket pair. আচ্ছা, সো এখানে বলছে হলো একটা দুইটা আমার ডিভাইস, একটা হলো ক্লায়েন্ট এ আর একটা ক্লায়েন্ট বি, দুটাই কিন্তু সেম পোর্ট 18 এ কানেক্ট আছে। এখন অপারেটিং সিস্টেম এই দুইটাকে কিভাবে পার্থক্য করে, যে আমি যদি একটা মেসেজ পাঠাই ফ্রম ক্লায়েন্ট এ, এটা যে ক্লায়েন্ট এ থেকে আসছে নট ফ্রম ক্লায়েন্ট বি, এটা ওএস কিভাবে পার্থক্য করে যদি দুইটা একই পোর্টে কানেক্ট থাকে। সো অ্যান্সারটা হলো যে প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস আর পোর্ট দুটা কিন্তু আলাদা আলাদা থাকে। আচ্ছা, আইপি অ্যাড্রেস দিয়ে কি বোঝায়? আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের নেটওয়ার্কের ভিতরে যে ডিভাইস আছে ওটাকে আইডেন্টিফাই করে। পোর্ট নাম্বার দিয়ে আমাদের ডিভাইসের ভিতরে যে একটা অ্যাপ্লিকেশন আছে ওইটাকে ডিফাইন করা হলো এই পোর্ট নাম্বার। সো প্রত্যেক ডিভাইসের আলাদা আলাদা পোর্ট নাম্বার প্লাস আইপি অ্যাড্রেস দুটাই আছে। সো যদিও দুজনের সেম পোর্টে আর সেম আইপি অ্যাড্রেসে কানেক্ট আছে, তবুও ক্লায়েন্ট এ আর ক্লায়েন্ট বি তাদের আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার আলাদা আলাদা হবে। আচ্ছা, so the OS does not identify connection only by server port 80. It usually a full packet socket pair. A socket is made of an IP address at a port number. মানে একটা সকেটের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হলো IP address আর একটা হলো port number. Each client gets its own temporary port number. মানে প্রত্যেকটা ক্লায়েন্টেরই তার নিজস্ব পোর্ট নাম্বার থাকে। So client A and client B have different socket pairs even though both connect to a server port 18. মানে ক্লায়েন্ট এ ক্লায়েন্ট বি দুইজনেরই আলাদা আলাদা সকেট পেয়ার আছে। মানে সকেট পেয়ার বলতে আইপি অ্যাড্রেস প্লাস পোর্ট নাম্বার মিলে যেটা হয় সেটা হলো সকেট পেয়ার। আচ্ছা, ফর এক্সাম্পল ক্লায়েন্ট এ এর আইপি অ্যাড্রেস হলো এইটা আর তার পোর্ট নাম্বার হলো এটা, যেটা কিনা ক্লায়েন্ট বি এর আইপি অ্যাড্রেস এন্ড ক্লায়েন্ট বি এর পোর্ট নাম্বার থেকে সম্পূর্ণ আলাদা। সো যদিও দুজনে সেম আইপি অ্যাড্রেস সেম পোর্ট নাম্বারে কানেক্টেড আছে, তবুও তাদের সোর্সের মানে ক্লায়েন্ট এ আর ক্লায়েন্ট বি এর আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার আলাদা। এইভাবেই আমাদের ওএস তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারে। আচ্ছা, সকেটের মধ্যে চারটা পার্ট থাকে, একটা হলো ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস, ক্লায়েন্টের পোর্ট নাম্বার, ক্লায়েন্ট হলো এটা, আরেকটা হলো সার্ভারের আইপি অ্যাড্রেস, সার্ভারের পোর্ট নাম্বার। সো সার্ভার আইপি অ্যাড্রেস হলো এইটা, সার্ভারের পোর্ট নাম্বার হলো এইটা। ওকে, পরেরটা যায়। Write code fragments where parent process P creates a child process, assumes A, and then waits for the child A. The child process A creates two processes, assume B and C, waits for the process B and C. এখানে বলছে একটা প্যারেন্ট প্রসেস আছে পি একটা চাইল্ড প্রসেস এ ক্রিয়েট করলো, এ আবার আরো দুইটা চাইল্ড প্রসেস বি আর সি ক্রিয়েট করলো। সো এই পুরো প্রসেসটা একটা ট্রি এর মাধ্যমে দেখাও, তারপরে তার কোডটা এখানে ইমপ্লিমেন্ট করো। যদি আমরা ট্রিটা দেখি, পি হলো প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেস ক্রিয়েট করলো এ,
এ ক্রিয়েট করলো বি আর সি কে। সো কোডটা যদি দেখি, সো ফার্স্টে হেডার, সব হেডার লিখবো। হেডার লেখার পর মেন ফাংশন কল করব, মেন ফাংশন লিখলাম। সো তিনটা আইডি নিলাম, এ বি সি। একটা ফর কল করলাম, মানে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো, এ ক্রিয়েট হলো। পি পি প্যারেন্ট প্রসেসের চাইল্ড এ ক্রিয়েট হলো ফর কল করার পরে। এখন বলছি যদি এ যদি 0 হয়, মানে এ যদি চাইল্ড প্রসেস হয়, কন্ডিশনের ভিতরে যাও, আরো দুটো চাইল্ড প্রসেস বি সি ক্রিয়েট করো। বি ক্রিয়েট হলো, বি কালো 0, মানে যদি বি যদি চাইল্ড প্রসেস হয়, ভিতরে যাও, প্রিন্ট করো যে প্রসেস বি ক্রিয়েটেড সাকসেসফুলি, এক্সিট 0 করো। সি যদি চাইল্ড প্রসেস হয়, ভিতরে যাও, প্রিন্ট করো প্রসেস সি ক্রিয়েটেড, এক্সিট করো। অবশ্যই এক্সিট করতে হবে, এক্সিট করা মানে চাইল্ড প্রসেস টার্মিনেট হয়েছে। সো বি সি ডান, বি সি ডান, বের হও, সি এর লুপ কন্ডিশন থেকে বের হও, দুইবার ওয়েট কল করো। একটা হলো এ এর জন্য ওয়েট কল করব, বি এর জন্য ওয়েট কল করব, কজ একটা চাইল্ড প্রসেস তিনটা ফাংশন কল করে। একটা হলো ফর্ক, একটা হলো এক্সিট, আর একটা হলো ওয়েট। এই ওয়েট কলটা অবশ্যই কন্ডিশনের বাইরে আসবে। সো বি আর সি এর জন্য দুইটা ওয়েট কল করলাম। এখানে শেষ হলো বি আর সি এর কাজ। তারপর এর এখনো কাজ বাকি। সো এর হবে প্রিন্ট এফ প্রসেস এ ফিনিশড আফটার বি এন্ড সি। সো এর এক্সিট কল করো, কন্ডিশন থেকে বের হও, এ এর জন্য ওয়েট কল করো। সো সবকিছু ডান, রিটার্ন 0 করো। সো এইটা হলো পুরো কোডটা। এই ট্রি এর জন্য কোড হলো এটা। ভাই পরীক্ষাতে কি এই টাইপেরই থাকবে, মানে এটা কিভাবে করলেন বুঝতে হ্যাঁ, পারিনি। এই টাইপেরই থাকবে হয়তো। এখানে বলতে পারে যে এখানে যে এ থেকে দুটা প্রসেস ক্রিয়েট হলো না, হ্যাঁ হ্যাঁ তো বলতে পারে যে এ থেকে সি ক্রিয়েট হলো, আবার সি থেকে ডি ক্রিয়েট হলো। তখন আবার এই সি এর ভিতরে, এই সি এর ভিতরে, এই পার্টে ইফ সি ইকুয়াল টু 0, এই কন্ডিশন লুপের ভিতরেই তখন আরেকটা প্রসেস ক্রিয়েট করে দিতে হবে। লাইক এখানে সি যেভাবে ক্রিয়েট হলো না, বি, তো বিটাকে আবার সি এর ভিতরে লিখে নাও, জাস্ট চেঞ্জ করে দিতে হবে ডি। এভাবে বুঝা গেল? এই পার্টটা কিন্তু সেম হবে। একটা প্রসেস ক্রিয়েট করার জন্য অবশ্যই এই জিনিসটা লিখতেই হবে। সো যদি বলে যে একটা প্রসেস আরেকটা প্রসেসের ভিতরে হচ্ছে, সো এইটাকে সি মনে করো বি এর প্রসেস, বি এর ভিতরে লিখলেই হয়ে যাবে, বি এর ভিতরে লিখলেই হয়ে যাবে। তা বোঝা যায় না? আচ্ছা এখানে, আচ্ছা একটু উপরে কোশ্চেনটার উপরে দেখি একটু, একটু পরে, মানে ওই যে এইটা গ্রাফটা কাইন্ড অফ, মানে ওই যে যেটা মানে এটা ছিল, হ্যাঁ ফিগারটা। এই ক্ষেত্রে যদি বি এর ভিতরে যদি থাকতো আর কিছু, সাপোজ সি এর ভিতরে ডি থাকতো, তো সেই ক্ষেত্রে ওটাই তো বললাম। এখন কি আছে, বি আর সি তো এর ভিতরে আছে না। হ্যাঁ 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 এই যে এর কিন্তু আমি এখন কন্ডিশনটা ক্লোজ করছি না। কন্ডিশনটা ক্লোজ করলাম কোথায়, যে একদম শেষে, যে আচ্ছা এইটার কন্ডিশন লুপ হলে এখানে শেষ হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ So, এর ভিতরে তো আমি বিসি লিখলাম না। হ্যাঁ হ্যাঁ যদি বলতো সি এর ভিতরে ডি লিখো, তাহলে এই সি এর কন্ডিশনটা ক্লোজ না করে, এটা হলো সি এর কন্ডিশন লুপ, তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ কার্লি ব্রেসেস হলো সি এর, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। তখন এখানে লিখতে হতো, তার ভিতরে তখন ওই বাকিগুলো লিখতে হতো। আর বাকি যে সেম সব জিনিস, লেখা নিচে, এই যে নিচে লেখা আছে পি ওয়েটস ফর এ, ওয়েট না। এগুলো না লিখতে হবে, এগুলো জাস্ট ভালোভাবে মানে কমপ্লিট করার জন্য। ও So, আচ্ছা, এগুলো না লিখতে বুঝতে হবে। পারছি। এটা রেফারেন্স কোড দেওয়া আছে, বইয়ে দেওয়াই আছে, এই যে এখানেই দেওয়া আছে, এই যে এখানে একটা ফর্ক কল হচ্ছে। ফর্ক কল হওয়ার পরে ভিতরে যে
জাস্ট এখানে একটাই চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে। So এখন যদি বলে যে আরেকটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করো, তো সেম প্রসেসটা আমরা এই যে যখন পিআইডি ইকুয়াল 0 লিখলাম এটার ভিতরে যে আরেকবার করব সেম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে কিভাবে বুঝবো যে পি থেকে এ দেন এ থেকে বি সি, মানে ওইটা কিভাবে হলো? এই যে এখানে বলেছে, বলেই দিয়েছে, write code fragment where parent process P creates a child process, assume A, and then waits for the child A. এখানে কিন্তু বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ, চাইল্ড এর জন্য ওয়েট করছে, মানে এখানে ওয়েট কল হবে। The child process A creates true process, assume B and C, and waits for the process B and C. আচ্ছা বুঝতে পারছি। এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। এখন যদি বলতো যে দেন, এখানে তো বলে দিয়েছে দেন ওয়েটস ফর দ্য চাইল্ড, যদি বলতো যে দেন ডিডন্ট ওয়েট ফর দ্য চাইল্ড, তাহলে এখানে কিন্তু ওয়েট কল হতো না, এই ওয়েট কল হতো না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ওকে, ফাইনালি 3-এ যাই। ক্লাস কি রেকর্ড করা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। জি থ্যাংক ইউ। ওকে, সো 3-এ বলছে ক্লায়েন্ট সার্ভ rendezvous, the sender is blocked until the receiver accept the message. Which buffer capacity, 0, bounded or unbounded, is required to implement this? Explain how this prevents the sender from outrunning the receiver. মানে একটা ক্লায়েন্ট সার্ভার rendezvous-তে সেন্ডার ব্লক করা হয়েছে, তো যতক্ষণ পর্যন্ত রিসিভার মেসেজটা রিসিভ করবে না, এই ক্ষেত্রে কোন ধরনের বাফার ইউজ করা বেটার হবে? এটা কি 0 বাফার ইউজ হবে, বাউন্ডেড হবে, না আনবাউন্ডেড হবে? আচ্ছা, তো ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বলতে কি বোঝায়? সো ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মানে হলো ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার অথবা রিসিভার সেটা অ্যাকসেপ্ট করবে, রিপ্লাই করবে। rendezvous মানে কি? rendezvous মানে হলো সেন্ডার আর রিসিভার একই সময়ে মিট করবে, মানে একই সময়ে তাদের কাজটা শেষ করবে। এখানে সেন্ডার মেসেজ পাঠিয়ে ইমিডিয়েটলি অন্য কাজ করার জন্য কন্টিনিউ করতে পারবে না, মানে অন্য কাজ করতে পারবে না। সেন্ডার মেসেজ পাঠার পরই অন্য কোনো কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার রিসিভার ওই মেসেজটা অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ পর্যন্ত সেন্ডার ব্লক থাকবে। সো rendezvous মানে কি বোঝায়? যে সেন্ডার আর রিসিভার দুইজনে একসাথে মিট করবে। একটা সেন্ডার যখন তার মেসেজ পাঠাবে, মেসেজ পাঠার পরই সে তার অন্য কাজের জন্য কন্টিনিউ করতে পারবে না, মানে অন্য কাজ কন্টিনিউ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রিসিভ ওই মেসেজটা অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে না। আর অ্যাকসেপ্ট না করা পর্যন্ত সেন্ডারকে ব্লক করে রাখবে এই প্রসেসে। আচ্ছা, তো সেন্ডারকে ব্লক করার মানে হলো সেন্ডার প্রসেস অপেক্ষা করবে, অন্য কোনো কাজ করতে পারবে না। বাফার ক্যাপাসিটি মানে হলো যে কমিউনিকেশনের লিঙ্ক অথবা কিউতে কতগুলো মেসেজ ওয়েটিং থাকতে পারবে। এখানে কি 0টা মেসেজ থাকবে, না অনেকগুলো মেসেজ থাকবে, বাউন্ডেড মানে অনেকগুলো, মানে নির্দিষ্ট কিছু থাকবে, না আনবাউন্ডেড মানে অনির্দিষ্ট কোনো মেসেজ থাকতে পারবে। সো 0 ক্যাপাসিটি বলতে বাফার সাইজ 0, অর্থাৎ কোনো মেসেজ কিউতে জমা থাকবে না। বাউন্ডেড মানে এখানে ফিক্সড বাফার সাইজ থাকবে, যেমন মনে করো 10টা থাকতে পারে বা 20টা থাকতে পারে। সো 10টা মেসেজ নিতে পারবে, 20টা মেসেজ নিতে পারবে এই কিউতে। আচ্ছা ভাই, কোশ্চেনে কি এরকম ব্লক করে দেয়া থাকবে নাকি হ্যাঁ নরমালি হ্যাঁ, থাকে? এটা তো কোশ্চেনই তো। ও আচ্ছা আচ্ছা। আনবাউন্ডেড মানে হলো এখানে থিওরিটিক্যালি কোনো লিমিট নাই যে কতগুলো মেসেজ এই বাফারে থাকতে পারবে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কোন বাফারটা ইউজ করলে এখানে সেন্ডার ব্লক করা থাকবে যতক্ষণ পর্যন্ত না রিসিভার অ্যাকসেপ্ট করবে। এই ধরনের প্রসেসের জন্য আমরা মেইনলি জিরো ক্যাপাসিটি বাফারটা ইউজ করব। কারণ হলো রেন্ডেভিউ সিস্টেমে সেন্ডার ব্লক থাকে যতক্ষণ পর্যন্ত না রিসিভার মেসেজকে অ্যাকসেপ্ট করবে। জিরো ক্যাপাসিটি বাফারে কোনো মেসেজ ওয়েটিং অবস্থায় থাকে না। সো জিরো ক্যাপাসিটি বাফারে কোনো মেসেজ ওয়েটিং অবস্থায় থাকবে না, তাই সেন্ডার মেসেজ পাঠিয়ে বাফারে রেখে চলে যেতে পারে না। জিরো ক্যাপাসিটিতে কি হয়, কোনো মেসেজই আমাদের এই বাফারের ভিতরে স্টোর থাকবে না। সো একজন সেন্ডার একটা মেসেজ করে অন্য কাজে যেতে পারবে না। সো সেন্ডারকে রিসিভার রিসিভ করা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এতে কি হয় যে সেন্ডার রিসিভারের চেয়ে ফাস্টার হয়ে অনেক মেসেজ এই বাফারে জমাতে পারবে না। এই ক্ষেত্রে মানে জিরো বাফারে কি হয়, জিরো বাফার ক্যাপাসিটি কি হয়, যে একটা সেন্ডার মনে করো যে রিসিভার মেসেজ পাঠাবে, সো সেই মেসেজ একটা মেসেজ পাঠিয়ে আরেকটা মেসেজ পাঠাতে পারবে না। সো একটা মেসেজ পাঠিয়ে তাকে যতক্ষণ পর্যন্ত না রিসিভার অ্যাকসেপ্ট করবে মেসেজটাকে, সেন্ডারকে ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে সেন্ডার ব্লক হয়ে থাকবে। সো প্রশ্নটা যদি ভালোভাবে দেখি, আচ্ছা, so the required buffer capacity is zero capacity. In zero capacity the queue size is zero. মানে এখানে একটার বেশি মানে এখানে কোনো মেসেজ সেভ হবে না, সেন্ডার ইমিডিয়েটলি সেন্ড করতে হবে। So no message can wait in the link. The sender must wait until the receiver accept the message. Because of this, the sender cannot send many messages ahead of the receiver. This prevent the sender from outrunning the receiver. So প্রশ্নটাই বলেছিল যে রেন্ডেভিউ এ যখন একটা সেন্ডার ব্লক হয়ে থাকে, রিসিভার যতক্ষণ পর্যন্ত না মেসেজ অ্যাকসেপ্ট করবে, সেন্ডার যে ব্লক হয়ে থাকে এই রেন্ডেভিউ প্রসেসে, এই ক্ষেত্রে আমরা কোন ধরনের বাফার ইউজ করব? এটা কি জিরো বাফার ইউজ করব, বাউন্ডেড বাফার ইউজ করব, না আনবাউন্ডেড বাফার ইউজ করব? সো আমরা দেখলাম যে জিরো বাফার ইউজ করলে আমাদের কিউয়ে কোনো মেসেজ থাকবে না, কোনো মেসেজ স্টোর থাকবে না। সো সেই ক্ষেত্রে একটা সেন্ডার একটার বেশি মেসেজ পাঠাতে পারবে না। তো যখন রিসিভার মেসেজ অ্যাকসেপ্ট করবে তখনই সেন্ডার পরবর্তী মেসেজ পাঠাতে পারবে ফর জিরো বাফার ক্যাপাসিটি। বুঝা গেল? আচ্ছা, আরেকবার বলি। রেন্ডেভিউ হলো ওই প্রসেস যেখানে সেন্ডার একটা মেসেজ পাঠার পর ব্লক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না রিসিভার একটা মেসেজ অ্যাকসেপ্ট করবে। এখানে প্রশ্নে আমাকে বলেছে যে এই ক্ষেত্রে এই মেথডে রেন্ডেভিউ মেথডে আমরা কোন ধরনের বাফার ক্যাপাসিটি ইউজ করব? এটা কি জিরো বাফার ক্যাপাসিটি ইউজ করব, বাউন্ডেড ক্যাপাসিটি বাফার ইউজ করব, না আনবাউন্ডেড বাফার ক্যাপাসিটি ইউজ করব? আমরা দেখলাম যে যখন আমরা জিরো বাফার ক্যাপাসিটি ইউজ করব তখন আমাদের বাফারের সাইজ অর্থাৎ আমাদের কিউ এর সাইজ অবশ্যই জিরো হবে। জিরো হওয়ার মানে হলো একটা সেন্ডার যখন একটা রিসিভারকে মেসেজ পাঠাবে তখন সে একটার বেশি মেসেজ পাঠাতে পারবে না, কারণ তার কাছে মেমরি নেই, তার কাছে স্টোরেজ নাই। সো যখন একটা সেন্ডার রিসিভারকে মেসেজ পাঠাবে, সো রিসিভার যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট করবে মেসেজটা ততক্ষণ পর্যন্ত রিসিভার ব্লক হয়ে থাকবে। সো আমরা জিরো বাফার ক্যাপাসিটি ইউজ করব ফর রেন্ডেভিউ মেথড। আচ্ছা, পরেরটাতে যাই। A system required two processes to exchange a 2 GB video file for real-time processing, compare message passing and shared memory. For this specific task, which one minimize kernel intervention? Justify your choice using the overhead of memory copying.
আচ্ছা, তো এখানে বলছে যে ভিডিও ফাইল অ্যাক্সেস করার জন্য দুইটা প্রসেস মেথড আছে, একটা হলো মেসেজ পাসিং আর একটা হলো শেয়ার্ড মেমরি। সেই দুটোর মধ্যে কোনটা ইউজ করা ভালো হবে যখন কার্নেল ইন্টারভেনশন এইটাকে আমরা মিনিমাইজ করা ট্রাই করব, আর মেমরি কপিং এটা যদি আমরা ইউজ করি তখন কোনটা ইউজ করব, সে মেসেজ পাসিং ইউজ করবো না শেয়ার্ড মেমরি ইউজ করব? ওকে, সো মেসেজ পাসিং এই মেথডটা কি? মেসেজ পাসিং হলো কমিউনিকেশন মেথড যেখানে প্রসেস এ ডেটা অথবা মেসেজ পাঠাবে প্রসেস বি কে। এখানে সাধারণত কার্নেল ইনভলভ হয়, কারণ মেসেজ সেন্ড অথবা রিসিভ করার জন্য সিস্টেম কল লাগে। সো মেসেজ পাসিং হলো একজন সেন্ডার, লাইক ফর এক্সাম্পল সেন্ডার এ উইল সেন্ড এ মেসেজ টু সেন্ডার বি। মেসেজ পাসিং মেথডে কার্নেল এর ইনভলভেশন লাগে। অন্যদিকে শেয়ার মেমরি কি? শেয়ার মেমরি হলো এমন একটা মেথড যেখানে দুইটা প্রসেস একই শেয়ার মেমরি মানে একই মেমরি শেয়ার করবে। So, এই প্রসেসে যেখানে ডেটা লিখে অন্য প্রসেস সেই মেমরি থেকে ডেটা পড়ে, মানে এক প্রসেস যেই মেসেজটা লিখবে আরেকটা প্রসেস সেই সেম মেসেজ একই মেমরি থেকে পড়তে পারবে। সো মেসেজ পাসিং এ কি হয়, একটা প্রসেস আরেকটা প্রসেসকে মেসেজ পাঠাবে কার্নেল এর সাহায্যে। শেয়ার মেমরিতে কি হয়, শেয়ার মেমরিতে একটা প্রসেস যখন একটা মেসেজ লিখবে আরেকটা প্রসেস সেই সেম মেসেজ রিড করতে পারবে সেম মেমরি থেকে। এই দুটা হলো এই দুটার পার্থক্য। কার্নেল ইন্টারভেনশন মানে কি? সো কার্নেল ইন্টারভেনশন মানে হলো কার্নেল বারবার যে আমাদের এই দুটার প্রসেসকে কমপ্লিট করার জন্য বারবার ইউজ করা হবে। সো এইটার সব থেকে কম ইউজ করা কোন মেথডে হবে? এটা কি মেসেজ পাসিং হবে না শেয়ার্ড মেমরি হবে? এটা আমাদের বের করতে হবে। কি? সো কার্নেল ইন্টারভেনশন যদি বেশি হয় তাহলে সিস্টেম কল, তারপর মুড সুইচ, তারপর মেসেজ কপি এগুলো কিন্তু আবার বেড়ে যাবে। আচ্ছা, মেমরি কপিং ওভারহেড মানে কি? মেমরি কপিং ওভারহেড মানে হলো ডেটা যে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে কপি হবে, এটাতে যখন এক্সট্রা টাইম লাগবে তখন সেটা হয়ে যাবে মেমরি কপিং ওভারহেড। আমরা যদি অ্যান্সারটা দেখি যে কার্নেল ইন্টারভেনশন কম করার জন্য আমরা কি মেসেজ পাসিং ইউজ করব না শেয়ার্ড মেমরি ইউজ করব? তাহলে সো ফর এক্সচেঞ্জিং এ 2 GB ভিডিও ফাইল শেয়ার মেমরি ইজ বেটার দেন মেসেজ পাসিং, মানে শেয়ার মেমরি মেসেজ পাসিং এর থেকে বেটার। মেসেজ পাসিং নিডস কার্নেল হেল্প ফর সেন্ডিং এন্ড রিসিভিং মেসেজ। সো মেসেজ পাসিং এ আমরা কার্নেল ইউজ করি, মানে এক প্রসেস থেকে আরেক প্রসেসের মেসেজ পাঠানোর জন্য আমরা কার্নেল ইউজ করি হলো মেসেজ পাসিং এ। অন্যদিকে শেয়ার্ড মেমরিতে কিন্তু আমরা কার্নেল ইউজ করি না। সো মেসেজ পাসিং নিডস কার্নেল হেল্প ফর সেন্ডিং এন্ড রিসিভিং মেসেজেস and large data may need copying, which is slow. Shared memory কার্নেলটা কি ভাই? কার্নেল ওএস এর যেই কাজগুলো যেই প্রোগ্রামটা করে সেটাকে কার্নেল বলবে। ওএস এর যাবতীয় মেন কাজগুলো যেই প্রোগ্রাম করে সেটাকে আমরা কার্নেল দিয়ে ইন্ডিকেট করি, সহজ ভাষায় যেটা বলে। So shared memory needs kernel help at the beginning to create the shared memory area, which is shared memory needs kernel help only at the beginning to create the shared memory area. মানে শেয়ার্ড মেমরিতে কি হয়, আমরা শেয়ার একটা স্টোরেজ তো শেয়ার করি না দুটো প্রসেসর মাঝে। সো ওই সময় জাস্ট আমাদের কার্নেল লাগবে যখন আমরা এই মেমরিটা শেয়ার করব, তারপরে কিন্তু আমাদের আর কার্নেলের হেল্প লাগবে না, মানে আমাদের অপারেটিং সিস্টেম আর কোনো হেল্প লাগবে না। So after that, both process can directly read and write the same memory.
সো শেয়ার মেমোরি হ্যাজ লেস কার্নাল ইন্টারভেনশন এন্ড লেস মেমোরি কপিং ওভারহেড, মানে এখানে তো বারবার এক মেমোরি থেকে আরেক মেমোরিতে কপি করতে হয় না, যেটা কিনা আমাদের মেসেজ পাসিং ইউজ করতে হতো। সো সিম্পলি যদি আরেকবার বলি যে শেয়ার্ড মেমোরি কি, শেয়ার্ড মেমোরি হলো সেই প্রসেস যেখানে আমরা দুইটা প্রসেস সেম স্টোরেজ শেয়ার করবে। আমরা একটা প্রসেস যখন স্টোরেজ থেকেই তারা সেন্ড অথবা রিসিভ করবে সেম স্টোরেজ থেকে ফর শেয়ার্ড মেমোরি। অন্যদিকে মেসেজ পাসিং এ কি হয়, যখন একটা প্রসেস আরেকটা প্রসেসকে মেসেজ পাঠাবে তখন সে কার্নাল ইউজ করবে, মানে আমাদের অপারেটিং সিস্টেমের হেল্প নিবে বলতে গেলে। সো প্রসেস এ যদি প্রসেস বি কে মেসেজ পাঠায় তখন সে কার্নাল এর হেল্প নিয়ে একটা স্টোরেজে তার মেসেজটা কপি করবে, দেন আবার ওই স্টোরেজ থেকে আরেকটা প্রসেসকে মেসেজ পাঠাবে। সেই ক্ষেত্রে কার্নালের ইউজটা বেশি হচ্ছে। এই কারণে এখানে বলছে যে শেয়ার্ড মেমোরি যদি ইউজ করি তাহলে আমরা কার্নালের ইউজটা কমাতে পারি, আর যদি মেসেজ পাসিং ইউজ করি তাহলে কার্নালের ইউজ অনেক বেশি হবে। আর যেহেতু শেয়ার মেমোরিতে আমাদের মেমোরি বারবার কপি করতে হয় না, মানে একটা প্রসেসে একটা জায়গা থেকে একটা মেসেজ কপি করে আরেকটা প্রসেসকে পাঠানো, এইসব কিছু করতে হয় না, এই জন্য এখানে লেস মেমোরি কপিং ওভারহেড হয়ে থাকে। বুঝা গেল? জি, বুঝা গেছে। ওকে, সো আউটপুট ট্রান্সলেশন সেখানে বলছে ডিটারমাইন দ্য আউটপুট সি প্রোগ্রাম প্রডিউসড এট লাইন এক্স, লাইন ওয়াই এন্ড লাইন জে। আচ্ছা, মানে এখানে তিনটা লাইন আছে, এই তিনটা লাইনের যে আউটপুটটা পাবো, সো ওই আউটপুটটা বের করো। So, এইগুলো সবগুলোই হলো হেডার, এগুলো সব প্রোগ্রামে এগুলো সেম হয় প্রায়। আচ্ছা, হ্যাশট্যাগ ডিফাইন সাইজ 4। সাইজ 4 দিয়ে বোঝাচ্ছে যে আমাদের যে বাফারটা নিচ্ছে এটা সাইজ হলো 4, ইন্টিজার নাম্বার সাইজ। সো এই সাইজ বা বাফারে প্রথমটা হলো 1, তারপর হলো -5, তারপর হলো 10, তারপর হলো -15। আচ্ছা, ইন্ট মেইন ভয়েড ফাংশনটা কল করলাম, ইন্ট আই পিআইডি ইকুয়াল টু ফর, মানে একটা চাইল্ড কল হলো, মানে একটা চাইল্ড ক্রিয়েট হলো। ফর যখনই কল করা হবে তখন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে। তারপর বলছি পিআইডি ইকুয়াল টু 0, মানে এটা কি চাইল্ড প্রসেস কিনা এটা চেক করো। যদি পিআইডি ইকুয়াল টু 0 তার মানে একটা চাইল্ড প্রসেস, ভিতরে যাও। ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন সাইজ আই প্লাস প্লাস, মানে এটা এটার এই এই যে আমাদের সাইজ বাফারটা, এইটার এইটার লেন বরাবর আমাদের একটা লুপ যাবে। সেটা লেন কত, 1 2 3 4, সো 4 লেন, সো 4বার এই লুপটা যাবে। সো প্রত্যেকবারে লুপের ভিতরে যাবে নাম্বারস আই, প্রথম আই এর আই নাম্বারটা দেখো, নাম্বারস আই ইকুয়াল টু -3। আচ্ছা, আই কিন্তু প্রত্যেকবার বাড়ছে, সো ভয়েড আই ইফ পিআইডি ইকুয়াল টু 0, নাম্বারস অফ আই। আচ্ছা, সো নাম্বারস আই, সো আই এর ভ্যালু যখন 0 হবে তখন কি 1 হবে, আই এর ভ্যালু যখন 1 হবে তখন -5 হবে, আই এর ভ্যালু যখন 2 হবে তখন 10 হবে, আই এর ভ্যালু যখন 3 হবে তখন -15 হবে। এভাবে লুপটা যাবে। সো প্রত্যেকবার এই ভ্যালুগুলো থেকে 3 মাইনাস করো। সো 1 থেকে 3 মাইনাস হবে, -5 থেকে -3 হবে, 10 থেকে -3 হবে, -15 থেকে -3 হবে। সো প্রত্যেকবার -3 করো, দেন যে রেজাল্টটা পাচ্ছ ওটা প্রিন্ট করো লাইন এক্স। সো কেউ একজন বলেন যে এই চারটা থেকে যদি আমরা বারবার -3 মাইনাস করি তাহলে এই লাইন এক্স আমরা কি পাবো? স্যার এটা দেখান। -2,, 7 আর -18 মনে হয়। আচ্ছা,
প্রত্যেকবার কিন্তু এই চাইল্ড 1 এটা কিন্তু লিখতে হবে। চাইল্ড 1 রেজাল্ট, পরের লাইনে যাবে চাইল্ড 1 -5 -3 ইকুয়াল টু রেজাল্টটা, তারপরের লাইনে চাইল্ড 1 10 -3 রেজাল্টটা -7 রেজাল্ট হবে, চাইল্ড 1 পরের লাইনে -15 -3 সো -18, এই যে এরকম হবে লাইন এক্স, এভাবেই কিন্তু লিখতে হবে, না হলে মার্ক দিবে না। আপনি যদি -2 -8 7 -18 জাস্ট লিখে চলে আসেন তাহলে মার্ক কিন্তু দিবে না স্যার। জি বুঝতে এভাবে পারছি। চাইল্ড 1 -2 চাইল্ড 1 -8 চাইল্ড 1 7 চাইল্ড 1 -18, সেইভাবে লিখে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সো এই কন্ডিশনটা গেল, ফর লাইন এক্স এর জন্য এই কন্ডিশনটা শেষ হলো, পিআইডি ইকুয়াল 0 মানে এটা চাইল্ড প্রসেস এই কাজটা শেষ করলো। এলস ইফ পিআইডি গ্রেটার দেন 0 মানে কি, এটা প্যারেন্ট প্রসেস। ও ওয়েট, এটা তো সেকেন্ড চাইল্ড, এখানে ভুল আছে, পিআইডি ইকুয়াল 0 হবে, এখানে পিআইডি ইকুয়াল 0 হবে কজ এখানে চাইল্ড প্রসেস 2 বলছে, সো চাইল্ড প্রসেসের অলওয়েজ পিআইডি 0 হবে। কি বললাম, বোঝা গেল? জি বুঝে গেছি। ভুল হয় তো সেই ক্ষেত্রে তাহলে- কিন্তু এখানে তো শুধু ফোর্ক একবার হয়েছে, তাহলে চাইল্ড শুধু একটা না? চাইল্ড 2টা, ও নাহলে এখানে চাইল্ড প্রসেস 2 দেওয়া আছে কেন? এই যে ফর্ক ভিতরে কল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ও এখানে 0 হবে, এখানে না, সরি, এখানে 0 হবে, এখানে ঠিক আছে। এলসি পিআইডি 0 মানে এটা প্যারেন্ট প্রসেসের কাজ, সো চাইল্ড প্রসেসটা একবার হলো, চাইল্ড 1 এর কাজ শেষ হলো, সো আরেকবার যাচ্ছে এলসি পিআইডি গ্রেটার দেন 0 মানে প্যারেন্ট প্রসেস, সো প্যারেন্ট প্রসেসের কন্ডিশনের ভিতরে যাচ্ছে, ওয়েট নাল করলো, চাইল্ড 1 এর জন্য ওয়েট নাল করলো, মানে চাইল্ড 1 এর জন্য ওয়েট কল করলো, ঠিক আছে না? তারপর আরেকটা প্রসেস ক্রিয়েট করলো, চাইল্ড প্রসেস 2, তো এইখানে পিআইডি 1 ইকুয়াল টু যদি 0 হয়, এই যে পিআইডি 1 এটার জন্য পিআইডি 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ভিতরে যাও, আবার লুপ কল করো, এখানে কি করবে যে প্রত্যেকবার আই এর সাথে নাম্বারস অফ আই এর সাথে আই গুণ করো, মানে এই যে 1 এর সাথে 0 গুণ হবে, -5 এর সাথে 1 গুণ হবে, 10 এর সাথে 0 1 2 গুণ হবে, -15 এর সাথে 0 1 2 3 গুণ হবে। এটা কি বোঝা যাচ্ছে যে নাম্বারস অফ আই মাল্টিপ্লাই উইথ আই, তাই না? এটাই তো হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, নাম্বারস অফ আই মাল্টিপ্লাই অফ আই মানে আই এর সাথে আই এর ভ্যালু তো একবার এক এক করে বাড়বে না, আই এর সাথে প্রত্যেকবার এগুলো গুণ করো। আই এর ভ্যালু প্রথমে কি হবে, 0, সো 0-র সাথে নাম্বার অফ 0, নাম্বার অফ 0 মানে কত, নাম্বার পজিশন অফ নাম্বার অফ নাম্বারস 0, আই এর ভ্যালু 0 হলে নাম্বারস অফ 0 কোনটা হবে 1, সো 1 এর সাথে 0 গুণ করো, রেজাল্ট হয় 0, আই এর ভ্যালু 1 যোগ হবে, সাইজ আই প্লাস প্লাস, সো 1 যোগ হলো, সো নাম্বারস অফ আই মানে কোনটা -5, সো -5 এর সাথে 1 গুণ করো, -5ই হবে, আই এর ভ্যালু আরেকবার বাড়বে, আই প্লাস প্লাস, সো আই এর ভ্যালু হবে 2, সো নাম্বারস অফ 2, 2 পজিশনে কোনটা আছে 10, 10 এর সাথে আই গুণ করো, আই এর ভ্যালু ছিল 2, সো 10 ইন্টু 2 20, আই এর ভ্যালু 1 যোগ হবে, আই এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, সো নাম্বারস অফ 3, নাম্বারস এর 3 নাম্বার পজিশনে কি আছে -15, সো -15 এর সাথে আই গুণ করো, আই এর ভ্যালু ছিল 3,
সো -15 এর সাথে 3 যদি গুণ করি তাহলে হয় -45। ঠিক বোঝা যাচ্ছে? এটা কিন্তু থাকবে, এই প্রোগ্রামগুলো, এই কোডগুলো কিন্তু থাকবে অবশ্যই। সেখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। i এর ভ্যালু 2 প্লাস করলো, সো i এর ভ্যালু প্রত্যেকবার 2 করে বাড়বে, সো তখন কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। সো এগুলো কিন্তু বুঝতে হবে। এতটুকু বোঝা গেল? জি, বুঝা গেছে। আচ্ছা, সো লাইন ওয়াই এর কাজ শেষ। এলস ওয়েট নাল, সো চাইল্ড 2 এর জন্য নাল ওয়েট কল করলো, পরে বলছে ফর i ইকুয়াল টু 0, i লেস দেন সাইজ, মানে এই লুপটা আবার চলবে, i প্লাস প্লাস নাম্বারস অফ i ইকুয়াল টু -i। আচ্ছা, এখন কিন্তু আমাদের প্যারেন্ট প্রসেস চলছে, এই আচ্ছা, দুটো একটা ছিল। কথা, এখানে প্যারেন্ট প্রসেস আর চাইল্ড প্রসেসের বিষয়টা কি আর কি, মানে এটার জন্য ডিফারেন্সটা কি হয়? বললাম না যে চাইল্ড প্রসেস যদি হয় তাহলে পিআইডি 0 হবে, আর প্যারেন্ট প্রসেস যদি হয় পিআইডি 0 হবে না, 0 থেকে বেশি হবে। এই যে ফর এক্সাম্পল, এই যে পিআইডি ইকুয়াল টু 0 মানে এটা কি চাইল্ড প্রসেস, পিআইডি গ্রেটার দেন 1 মানে কি এখানে প্যারেন্ট প্রসেসের কাজ চলছে। কিন্তু ওইখানে তো লেখা চাইল্ড প্রসেস 2 আর কি, মানে এই সাইডে। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে এটা তো এই প্যারেন্ট প্রসেসের ভিতরে এটা কাজ না, এটা এটা এই জায়গায় কিন্তু ভুল আছে, এখানে ইকুয়াল হবে। ভুল হলে স্যার এসে বলে দিবে, সমস্যা নেই। তাহলে প্যারেন্ট প্রসেস হলে হচ্ছে গিয়ে গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন 0, আর হচ্ছে চাইল্ড প্রসেস হলে ইকুয়াল ইকুয়াল 0। ইকুয়াল 0, রাইট। সো এখান পর্যন্ত চাইল্ড প্রসেস 2 এর কাজ। সো এই কন্ডিশন থেকে বের হলো, এলসে যাচ্ছে, এখানে ওয়েট কল করছে, চাইল্ড প্রসেসের জন্য ওয়েট কল করছে, ঠিক আছে না? আচ্ছা, তারপর আরেকটা লুপ যাচ্ছে। সো এই ক্ষেত্রে আবার কি করলো, প্রত্যেকবার -i গুণ করো, প্রত্যেকবার কিন্তু এই লিস্টের উপরই আমাদের সব কাজগুলো হবে। So, প্রথমবারে কি করেছিলাম, -3 দিয়ে প্রত্যেকবার -3 করো, সেকেন্ড বার কি করলাম, প্রত্যেকবার i দিয়ে গুণ করো, প্রত্যেকটা ভ্যালুকে তার পজিশন ভ্যালু দিয়ে গুণ করো। এখন কি বলছি, প্রত্যেকটা ভ্যালুকে তার মাইনাস পজিশন ভ্যালু দিয়ে গুণ করো। আচ্ছা, এটা মানে কি, 1 এর পজিশন কত, 0, সো -0 দিয়ে এটাকে গুণ করো। -5 এর পজিশন কি, 1, সো -1 দিয়ে এটাকে গুণ করো। 10 এর পজিশন কি, 2, সো -2 দিয়ে এটা গুণ করো। -15 এর পজিশন কি, -3, সো -3 দিয়ে এটা গুণ করো। সো -15 এর পজিশন হলো 3, সো -3 দিয়ে -15 কে গুণ করো। এটা কি বুঝাতে পেরেছি? মানে এখানে ওই যে আই ইনটু ইকুয়াল টু আই দেখা, ওইটা মানে জাস্ট মাইনাসটা করছে আর কি। হ্যাঁ, i তো আমাদের পজিশন ভ্যালু না, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য প্রত্যেকটাকে তার পজিশন ভ্যালু দিয়ে গুণ করছে, মাইনাস পজিশন ভ্যালু দিয়ে গুণ করছে। সো আমরা যদি 1 কে -1 দিয়ে গুণ করি তাহলে হবে 1 কে তো 0 দিয়ে গুণ করবো, হ্যাঁ সরি হ্যাঁ, 1 কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের 0, তাহলে কিন্তু 0 হবে। -5 কে যদি আমরা তার পজিশন -1 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 5। 10 কে তার পজিশন ভ্যালু তো 3, না না, তার পজিশন ভ্যালু তো 2, সো -2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় -20। -15 এর পজিশন কত, কেউ বলেন? 3 3 সো এটাকে কত দিয়ে গুণ করব, -3 -3, সো -15 কে -3 দিয়ে গুণ করলে 45 হয়। এটা গুণই কেন করলাম বোঝা গেল, এই যে এখানে কিন্তু স্টার আছে, স্টার মানে কিন্তু গুণ, আর এখানে কিন্তু মাইনাস ছিল। এই যে নাম্বার ইকুয়াল টু নাম্বার i মাইনাস ইকুয়াল টু 3, সো এখানে প্রত্যেকবার মাইনাস করছি, আর এখানে কিন্তু প্রত্যেকবার গুণ করছি। সেখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু প্রত্যেকবার প্লাস করতে হতো। হোপফুলি বুঝতে পেরেছে সবাই।
বুঝা গেল? জি ভাই। আচ্ছা আচ্ছা, লাস্ট এটা কোড, এখানে সবাই বুঝতে পারবে না, তা একটু ট্রাই করি। এটা পুরো রো কোড। সো এখানে মেসেজ পাসিং করার জন্য এখানে কোন ওয়েটা ফলো করব? আমরা কি শেয়ার্ড মেমরি করব না পাইপস করব? সো ওই ওয়েতে একটা কোড লিখতে বলছে। সো রাইট আ মাল্টিপ্রসেস প্রোগ্রাম দ্যাট পারফর্মস ইন্টারপ্রসেস কমিউনিকেশন ইউজিং ইদার শেয়ার্ড মেমরি অর পাইপস। সো ইন্টারপ্রসেস কমিউনিকেশনটা কি? ইন্টারপ্রসেস কমিউনিকেশন হলো যে দুইটা প্রসেসের মাঝে কমিউনিকেশন। ইন্টার প্রসেস কমিউনিকেশন মানে হলো দুইটা প্রসেসের, সিম্পল ভাষায় ইন্টার প্রসেস মানে কি দুইটা প্রসেসের মাঝখানে কমিউনিকেশন, তাই না? সো এই প্রসেসটা কমিউনিকেশন হতে পারে শেয়ার্ড মেমরি, আবার হতে পারে পাইপস টাইপের। সো যে কোনো একটার কোডটা লিখতে বলছে। আচ্ছা, সো দুটারই কোড দিয়েছি। এটা পাইপের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে কি হয়? So, এখানে এই প্রোগ্রামে প্যারেন্ট প্রসেস কমান্ড লাইন থেকে একটা নাম্বার নিবে। ফর এক্সাম্পল নাম্বার হতে পারে 1 2 3 4, নাম্বার হতে পারে 1 2 3 4। তারপর প্যারেন্ট দুইটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে, মানে আমাকে কিন্তু বলে দিয়েছে এগুলো করতে। এই যে প্যারেন্ট প্রসেস রিডস এ পজিটিভ মাল্টি ডিজিট ইন্টিজার ফ্রম দ্য কমান্ড লাইন। ইন্টিজারটা আমরা ধরলাম 1 2 3 4, creates two child process and sets up two communication channel, either pipes or shared memory। মানে দুইটা কমিউনিকেশন চ্যানেল আমাকে ক্রিয়েট করতে বলছে। তারপর কি বলছে, চাইল্ড প্রসেস 1 এর কাজ কি হবে? রিসিভ দ্য নাম্বার। আমরা যে নাম্বারটা দিলাম, ফর এক্সাম্পল 1 2 3 4 যে আমরা দিলাম, সো এটা চাইল্ড প্রসেস 1 রিসিভ করবে। রিসিভ দ্য নাম্বার ফ্রম দ্য প্যারেন্ট থ্রু দ্য সিলেক্টেড কমিউনিকেশন মেথড। মানে আমরা পাইপ মেথড করব না শেয়ার মেথড করব, সো ওই মেথডটা ইউজ করে রিসিভ করবে। সাম করবে 1 2 3 4 এর সাম বের করবে, তারপর রেজাল্টটা পাঠিয়ে দিবে। সেন্ড এ রেজাল্ট মেসেজ ব্যাক টু দ্য প্যারেন্ট প্রসেস। সো রেজাল্টটা পাঠিয়ে দিবে প্যারেন্টের কাছে। আচ্ছা, আরেকটা চাইল্ড আছে। চাইল্ড টু কি করবে? চাইল্ড টু রিসিভ দ্য নাম্বার ফ্রম দ্য প্যারেন্ট। প্যারেন্ট থেকে এই নাম্বারটা রিসিভ করবে। কোন নাম্বারটা? যে আমরা যে 1 2 3 4 5 এই নাম্বারটা দিলাম, এই নাম্বারটা রিসিভ করবে থ্রু আনাদার পাইপ অর শেয়ার্ড মেমরি। সো যে আমরা যে দুইটা কমিউনিকেশন চ্যানেল করলাম না, একটা তো চ্যানেল যাবে চাইল্ড প্রসেস 1 এর কাছে, আরেকটা চ্যানেল যাবে হলো চাইল্ড প্রসেস 2 এর কাছে। সো রিসিভ দ্য নাম্বার ফ্রম দ্য প্যারেন্ট থ্রু আনাদার পাইপ অর শেয়ার্ড মেমরি, calculates the number of digit। তো চাইল্ড 1 কি করবে? সাম বের করবে। চাইল্ড 2 কি করবে? ডিজিটের নাম্বার, ডিজিট কয়টা এটা বের করবে। দেন সেন্ডস এ রেজাল্ট মেসেজ ব্যাক টু দ্য প্যারেন্ট প্রসেস। তারপর এই মেসেজটা আবার ব্যাক করে দেবে প্যারেন্টের কাছে। এখন প্যারেন্ট কি করবে? প্যারেন্ট ওয়েটস ফর বোথ চাইল্ড প্রসেস টু ফিনিশ। আমি আগে বলেছি প্যারেন্ট কিন্তু অলওয়েজ ওয়েট কল করবে দ্য চাইল্ডের কে। So waits for the child process to finish, reads and display the message received from both children। So সহজভাবে যদি বলি তাহলে আমরা কমান্ডে আমরা একটা কয়েকটা ডিজিট লিখলাম, ফর এক্সাম্পল 1 2 3 4 লিখলাম। এইটা প্যারেন্ট প্রসেস নিবে, তার দুইটা চাইল্ড প্রসেসকে দিবে, চাইল্ড প্রসেস 1 চাইল্ড প্রসেস 2। সো চাইল্ড প্রসেস 1 কি করবে? এই যে আমরা নাম্বারগুলো দিলাম 1 2 3 4 5 এগুলোকে সাম বের করবে,
রেজাল্টটা প্যারেন্টের কাছে পাঠিয়ে দিবে। চাইল্ড প্রসেস 2 কি করবে, এই যে আমরা যে নাম্বারটা দিলাম 1 2 3 4 5, এটা যে কয়টা সংখ্যা, এটার টোটাল সংখ্যাটা নাম্বার অফ ডিজিট, এইটা বের করবে, প্যারেন্ট প্রসেসকে দিয়ে দিবে। প্যারেন্ট প্রসেস সবগুলো চাইল্ড প্রসেস থেকে রেজাল্ট নিবে, ওয়েট কল করবে, তারপর রিডস এন্ড ডিসপ্লে দ্য মেসেজ এন্ড রিসিভ ফ্রম বোথ চিলড্রেন। সো এইটা ডিসপ্লে করে দেবে। সো কি বের করতে বলেছে, এটা কি বোঝা যাচ্ছে? প্রশ্ন কি বোঝা গেল? আচ্ছা, আরেকবার বলি। আমরা কমান্ডে নাম্বার টাইপ করলাম 1 2 3 4 5। আচ্ছা, সো এখন এই নাম্বারটা আমরা প্যারেন্ট প্রসেসকে দিচ্ছি। প্যারেন্ট প্রসেস এই নাম্বারটা নিবে, দুইটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে, চাইল্ড প্রসেস এ, চাইল্ড প্রসেস বি। চাইল্ড 1 বা চাইল্ড 2, এই দুটো চাইল্ড ক্রিয়েট করলো। চাইল্ড 1 এই নাম্বারটা নিল, সবগুলো নাম্বারের সাম বের করলো, যেটা আসলে 15। এই সামের রেজাল্টটা আবার প্যারেন্টের কাছে পাঠিয়ে দিল। চাইল্ড 2 এই 1 2 3 4 5 নিল, তাদের টোটাল নাম্বার অফ ডিজিটটা বের করলো, যেটা হলো 1 2 3 4 5। সো টোটাল নাম্বার অফ ডিজিট হলো 5। সো এটা বের করলো, আবার প্যারেন্টের কাছে দিয়ে দিল। প্যারেন্ট কি করলো, এই মেসেজটা প্রিন্ট করলো, রিড এন্ড প্রিন্ট দ্য মেসেজ, এইটুকু কাজ। এই সেম জিনিসটা যদি আমরা পাইপ চ্যানেলে করি তাহলে কি লিখতে হবে? সো এগুলো সব হেডার ফাইল। আমরা আমাদের বাফারের লেন্থ ধরলাম হলো 100, মানে আমরা 100টা ওয়ার্ড নিতে পারবো, 100টা নাম্বার নিতে পারবো। তো যেখানে যে উপরে হেডার ফাইলটা গেলে খালি উপরে লেখা যায়, মানে ওইখানে কোথা থেকে শুরু করব? লিখে নিলে ভালো। এটা এগুলো তো বই এটা পাওয়া যায়, এটা তো ফিক্স থাকবে না, এই মানে জিনিসটা। এগুলো তো বই পাওয়া যায়, সবগুলোর জন্য তো প্রায় সেমই থাকে। আচ্ছা আচ্ছা, এগুলোর জন্য কি মার্ক দিবে? আমি তো এটা জানি না, কজ আমি তো এই কোড তো লিখিনি, বাট এটা না লিখলেও আই থিঙ্ক হওয়ার কথা। আর লিখে নিলে কি কি ক্ষতি? প্রবলেম তো নেই, বই দেওয়া আছে সব। শেয়ার মেমোরি যে শেয়ার মেমোরি, আচ্ছা নেমিং। তাহলে আমাদের মিডে দেখা যাচ্ছে চ্যাপ্টার। শেয়ার মেমোরি, এই যে শেয়ার মেমোরি নাই, আইপিসি, ইন্টার প্রসেস কমিউনিকেশন, এখানে কিন্তু সব দেওয়াই আছে। মিডে হচ্ছে কি চ্যাপ্টার 3 থেকে বেশি কোশ্চেন আছে নাকি? এমন না, চ্যাপ্টার 3 থেকে তো জাস্ট এই 4 নাম্বারটাই দেখলাম। আর উপরে কোডটাও তো 3 নাম্বারটা, এটাও তো এইটা চ্যাপ্টার 2 এ তো মনে হয় চাইল্ড প্যারেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা তো ওই 2 নাম্বারেও আছে, চ্যাপ্টার 2 এও আছে। এটা সব থেকে ইজি, এটা দেখে দেখে মানে আপনি যদি একটু কোডের আইডিয়া রাখেন তাহলেই পারা যাবে। যেটা বলছিলাম, যেগুলো সব হেডার ফাইল, এগুলো বই পাবেন, এই যে এখানে শেয়ার্ড মেমোরি, এখানে সব দেওয়াই আছে, এগুলো লিখে দিলেই ইনাফ। এই যে সবগুলোতে দেওয়া আছে। সে হেডার ফাইলগুলো লিখলাম, আমরা বাফারের সাইজ ধরলাম হলো 100, মানে আমরা 100টা ওয়ার্ড নিতে পারবো, 100টা ডিজিট নিতে পারবো। সো ফাংশনটা যাচ্ছি, ইন্ট আর্ক সি ক্যারেক্টার আর্ক ভি, এটা হলো ক্যারেক্টার, যে 1 2 3 4 এইগুলো কিন্তু এটা দিয়ে ডিফাইন করছে। সো ভিতরে যাব, মেইন ফাংশনের ভিতরে যাব, ইন্ট p1, ওয়েট,
আর্কসি যে আমরা কমান্ড লাইনে যে 1 2 3 4 5 দিয়েছি এগুলো কাউন্ট করবে। আর আর্ক ভি হলো যে আমরা যে 1 2 3 4 5 নিলাম না, এগুলো সব একটা একটা করে কাউন্ট করবে। কাউন্ট বলতে একটা একটা করে নিবে। আর্কসি কাউন্ট ভ্যালুটা নিবে যে আমরা টোটাল 5টা যে ডিজিট নিয়েছি, এটা হলো আর্কসি এর ভ্যালু। আর এইটা হলো যে আমরা যে 1 2 3 4 5 নিলাম, এই পুরোটা এটা একটা লিস্টের মতো না, তো এই পুরোটা হলো এটার ভিতরে যাচ্ছে। এই ভ্যালুটা হলো 1 2 3 4 5 এর লিস্ট। আচ্ছা, int p1 into p1 out 2। সো p1 হলো প্যারেন্ট থেকে চাইল্ড অনে নাম্বারগুলো পাঠানোর পাইপ। p1 আউট হলো চাইল্ড প্যারেন্টের মানে চাইল্ড 1 থেকে প্যারেন্টের কাছে রেজাল্ট পাঠানোর পাইপ। p1 হলো প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে নাম্বার পাঠানোর পাইপ। p1 আউট হলো চাইল্ড থেকে প্যারেন্টের কাছে রেজাল্ট পাঠানোর পাইপ। সেম ভাবে p2 ইন হলো প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে নাম্বারগুলো পাঠানোর পাইপ। p2 আউট হলো চাইল্ড থেকে প্যারেন্টের কাছে রেজাল্ট পাঠানোর পাইপ। সো যেহেতু পাইপ চ্যানেল আমরা ইউজ করছি, সো এখানে অবশ্যই পাইপ নিতে হবে। আচ্ছা, PID T চাইল্ড 1 চাইল্ড 2 দুইটা চাইল্ড নিল, ক্যারেক্টার নাম্বার অফ সাইজ, ক্যারেক্টার মেসেজ অফ সাইজ। সেইটা ইনপুট মেসেজটাকে নাম্বার স্ট্রিং হিসেবে স্টোর করবে। আর এইটা চাইল্ড প্রসেস থেকে যে রেজাল্ট আসবে এটা স্টোর করবে। ক্যারেক্টার নাম্বার সাইজ আমাদের নাম্বার স্টোর করবে, আর ক্যারেক্টার মেসেজ আমাদের রেজাল্টটাকে স্টোর করবে। আচ্ছা, পরে যাই। ইফ আর্গ নট ইকুয়াল টু 2, মানে ইউজারে যদি কমান্ডে কোনো নাম্বারই না দেওয়া থাকে তাহলে রিটার্ন করো 1। প্রোগ্রাম একটা ইরর দিয়ে শেষ করে দেবে। আর্ক নট ইকুয়াল টু 2, মানে অ্যাটলিস্ট যেন 2 যেন হয়, এরকম 2 এর বেশি যেন হয়, এরকম একটা নাম ভ্যালু গুলো দিতে হবে। সেটা যদি না দেই তাহলে রিটার্ন করে দেবে 1 দিয়ে। 1 দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেবে। আচ্ছা, সো str কপি নাম্বার arg v1, সো আমাদের যে কমান্ডে যে নাম্বারগুলো দিয়েছি ওটা জাস্ট কপি করে নিয়ে আসবে। পাইপ p1 ইন প্যারেন্ট থেকে চাইল্ড 1 এর ডেটাটাকে পাঠাবে। পাইপ 1 আউট চাইল্ড 1 থেকে প্যারেন্টের কাছে ডেটা নিয়ে যাবে। পাইপ 2, পাইপ বলতে একটা চ্যানেল, একটা চ্যানেলের মানে একটা পাইপ কি করে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় পানি নিয়ে যায় না, সো এই পাইপ গুলো প্যারেন্ট 1 এর ভ্যালু গুলো চাইল্ডের কাছে নিয়ে যাবে, আবার চাইল্ড 1 এর রেজাল্ট প্যারেন্টের কাছে নিয়ে যাবে। সো পাইপ 2 ইন প্যারেন্ট থেকে চাইল্ড 2 এর কাছে যাবে, পাইপ 2 আউট চাইল্ড 2 থেকে প্যারেন্টের কাছে যাবে। চাইল্ড 1 ক্রিয়েট করলো, চাইল্ড 1 ফর্ক। এখন বলছি যদি ইফ চাইল্ড ইকুয়াল টু 0, চাইল্ড 1 কি সত্যি চাইল্ড কিনা, চাইল্ড প্রসেস কিনা, এটা চেক করলো, ভিতরে যাচ্ছে রিড p1 ইন মানে কি প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে আসা মেসেজটা, ভ্যালুগুলো, নাম্বার সাইজ। ওয়েট এ মিনিট। আচ্ছা, সো আমরা যে চাইল্ডের কাছে নাম্বারগুলো নিয়ে আসলাম 1 2 3 4 5, এগুলো রিড করছে। int sum equal to 0, for int I equal to 1 number of I, so এখানে জাস্ট এই জায়গায় জাস্ট আমরা আমাদের মেথডটা লিখেছি
যে প্রত্যেকবার যে সাম হচ্ছে, সো এই সামের কোডটা হলো এটা। সো প্রত্যেকবার করলো, সাম করার পর এখানে যে মেসেজ চাইল্ড ওয়ান সাম অফ ডিজিট, এখানে এটা প্রিন্ট হবে। দেন প্যারেন্ট ওয়ানের কাছে আবার পাইপ ওয়ান আউট করে দিচ্ছে। সো মেসেজ স্ট্রেট লাইন মেসেজ প্লাস ওয়ান। সো একবার রিড করলো, একবার রাইট করলো। সো রিড রাইট করার পর এক্সিট করে ফেললো। আচ্ছা, সে চাইল্ড ওয়ানের কাছে কি প্রথমে কি করলাম, প্রথমে রিড করলো, রাইট করলো। রিড করলো হলো যে পাইপ ওয়ান থেকে যে তার কাছে মেসেজ গুলো আসলে এগুলো রিড করলো, একটা লুপ চালালো যেখানে কিনা প্রত্যেকটা ভ্যালু সাম করলো। সাম করার পর একটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার রাইট করলো। এই ভ্যালুটা, সামের ভ্যালুটা রাইট করলো আবার প্যারেন্ট ওয়ানের কাছে, পি ওয়ান আউট করার পর এক্সিট করে ফেললো। চাইল্ড টু ক্রিয়েট করলো, আবার লুপ কন্ডিশন দিল চাইল্ড টু কি জিরো, যদি জিরো হয় ভিতরে যাও, রিড করো পাইপ টু এন, মানে পাইপ টু ইন, প্যারেন্ট থেকে চাইল্ড টু এর কাছে যে নাম্বারগুলো পাঠাবো ওটার চ্যানেল হলো এইটা। সো এটা রিড করো। আবার এখানে কি করছে, ইন্ট কাউন্ট স্ট্রিং অফ লেন অফ নাম্বার। সো এখানে যে ভ্যালুগুলো পেলাম সেটা লেন কত, মানে এখানে কয়টা ভ্যালু আছে এগুলো কাউন্ট করো। কাউন্ট করলাম, কাউন্ট করার পর মেসেজ দিব, একটা প্রিন্ট করব, আবার রাইট করলো, এক্সিট কল করে ফেললো। সো এখানেও প্রত্যেকবার একবার রিড হচ্ছে, একবার রাইট হচ্ছে, সবগুলো ডান। দেন রাইট করো পি ওয়ান ইন এর ভ্যালু নাম্বার স্ট্রেট লাইন নাম্বার প্লাস ওয়ান, আবার রাইট করো পি টু এর ভ্যালুটা। এই দুটা দিয়ে আমরা আমাদের প্যারেন্টের কাছে রাইট করছে, চাইল্ড থেকে যে ভ্যালুগুলো পেলাম এগুলো এখন প্যারেন্টের কাছে রাইট করে ফেললো। দুবার ওয়েট কল করো, চাইল্ডের কাজ শেষ, এখন প্যারেন্ট রিড করবে। রিড পি ওয়ান আউট জিরো মেসেজ সাইজ, প্রিন্ট করো মেসেজটা, রিড করো পি টু আউট। সো এখানে কি করেছিলাম, রাইট করেছিলাম পি টু, এখানে করলাম কি রিড পি টু আউট। এখানে রিড করেছিলাম পি টু ইন, এখানে রাইট রিড করলাম পি টু আউট। সো প্রত্যেকবার একবার রাইট হচ্ছে, একবার রিড হচ্ছে। কারো কোনো প্রশ্ন? বোঝা যাচ্ছে? আমি গোলমিল করে দিচ্ছি। কিছুটা বুঝছি, ফুললি বুঝি নাই আসলে। আমি আগে বললাম কোড কেউ লিখে না ম্যাক্সিমাম। সো আরেকবার একটু ট্রাই করি। সো ফাংশনে আমরা দুইটা পাইপ নিচ্ছি, একটা হলো পি ওয়ান আর একটা হলো পি টু। সো পি ওয়ান ইন নামের একটা ভ্যারিয়েবল নিলাম, পি টু আউট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। সেম পি টু ইন নামে একটা ভ্যারিয়েবল নিলাম, পি টু আউট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। পি ওয়ান ইন কি করবে, প্যারেন্ট থেকে চাইল্ড ওয়ানের কাছে মেসেজটাকে নিয়ে যাবে। পি ওয়ান আউট কি করবে, চাইল্ডের থেকে চাইল্ড ওয়ান থেকে প্যারেন্টের কাছে মেসেজটা নিয়ে আসবে। সেটা নিয়ে যাবে, এটা নিয়ে আসবে, আউট নিয়ে আসবে। সেম ভাবে পি টু ইন কি করবে, চাইল্ড টু এর কাছে মেসেজ নিয়ে যাবে। পি টু আউট কি করবে, চাইল্ড থেকে প্যারেন্টের কাছে মেসেজ নিয়ে যাবে। আচ্ছা, এখানে জাস্ট কন্ডিশন দিল যে দেখছে যে আমাদের যে আর্গুমেন্ট ভ্যালুতে দিলাম, মানে আমাদের কমান্ড যে দিলাম 1 2 3 4 5, এখন যদি আমরা 1 2 দেই জাস্ট, তখন কিন্তু এটা নিবে না। নট ইকুয়াল টু 2, মানে অ্যাটলিস্ট 2 যেন হতেই হবে, আমাকে অ্যাটলিস্ট 2 এর থেকে বেশি ভ্যালু দিতে হবে, দুইটার থেকে বেশি ভ্যালু দিতে হবে। যদি না দেই তাহলে একটা মেসেজ দিয়ে রিটার্ন করে ফেলবে। সেই যে পাইপ পি ওয়ান ইন, প্যারেন্ট থেকে চাইল্ড ওয়ান, পাইপ পি ওয়ান আউট, চাইল্ড থেকে প্যারেন্টের কাছে, পাইপ টু, প্যারেন্ট থেকে চাইল্ড টু, পাইপ টু আউট, চাইল্ড টু থেকে প্যারেন্ট। সো প্রত্যেকবার চাইল্ড ওয়ান ক্রিয়েট হোক, চাইল্ড ওয়ান
ফর কল করলো, মানে চাইল্ড 1 ক্রিয়েট হলো, চাইল্ড 1 এর কন্ডিশনের ভিতরে যাচ্ছে ইফ চাইল্ড 1 ইকুয়াল টু 0, একবার রিড কল করবে, একবার রাইট কল করবে। রিড কলে কি করছে, রিড কলে p1 ইন 0 নাম্বার সাইজ, মানে এখানে ভ্যালুগুলোকে নিয়ে আসছে রিড কল করে। ভিতরে যাচ্ছে ইন্ট ইকুয়াল সাম ধরলো ফর ইন্ট আই নাম্বার অফ আই, এই যে এখানে যে p1 ইন এর ভিতরে যে ভ্যালুগুলো নিয়ে আসলো, এই ভ্যালুগুলো এই লুপের ভিতরে নিয়ে যাবে প্রত্যেকবার এই আই ভ্যালু দিয়ে, এই যে নাম্বার অফ আই। সো এটা তো একটা লিস্ট, এখানে তো একটা লিস্ট রিড করছে। সো এই লিস্টের ভ্যালুগুলোকে এই লুপের ভিতরে কাউন্ট করবে, মানে প্রত্যেকবার সাম করবে। সো এখানে যে একটা লিস্ট রিড করলো, এই লিস্টটাকে এখানে প্রত্যেকবার সাম করছে। সাম করা ডান, রেজাল্টটা লিখবে চাইল্ড 1 সাম অফ ডিজিট, প্রসেসটাকে রাইট করে ফেলবে। সো রিড ডান, রাইট ডান, এক্সিট করে ফেলো, কারণ প্রত্যেকবার চাইল্ড এক্সিট করবেই। আবার চাইল্ড 2 ফর ক্রিয়েট করলো, কন্ডিশন দিল ইফ চাইল্ড ইকুয়াল টু 0। সো যেহেতু প্রত্যেকবার একবার করে রিড হবে, একবার করে রাইট হবে, সো রিড p2 ইন, সো ইন দিয়ে তো মেসেজকে নিয়ে আসে না, সো p2 ইন করলো নাম্বার সাইজ। সো এইটা হলো লিস্টের নাম্বার সাইজ, নাম্বার দেখি মিন, আচ্ছা এই যে এখানে যে একটা লিস্ট নিয়েছিলাম, ক্যারেক্টার অফ নাম্বার ইকুয়াল টু সাইজ, মানে আমার কয়টা ভ্যালু নিচ্ছি এটার নাম্বারের এক লিস্টে যে নিচ্ছে ওটা হলো নাম্বার, আর আমরা যে মেসেজটা প্রিন্ট করব এটা হলো মেসেজের লিস্টটা। সেখানে প্রত্যেকবার এখানে ইনপুট হিসেবে নাম্বারটাকে নিচ্ছে। সো একবার রিড করলো, এখন তো আমরা কাউন্ট করব, ইন্টিজার কাউন্ট স্ট্রিং লেন অফ নাম্বার, এটা ফাংশন, এই ফাংশন দিয়ে আমরা লেনকে কাউন্ট করছি। কাউন্ট করলো, মেসেজ প্রিন্ট করলো, রাইট করে ফেললো। সো রিড ডান, রাইট ডান, দুইজনের রিড ডান, রাইট ডান। এখন প্যারেন্ট কি করবে, এই দুটা মেসেজকে প্যারেন্ট রাইট করলো, কারণ এখানে যখন কন্ডিশন থেকে বেরিয়ে যাচ্ছে তখন এখন প্যারেন্টের কাজ। সো দুইবার এই p1 ইন মেসেজটাকে p2 ইন মেসেজটাকে, মানে ভ্যালুটাকে দুবার রাইট করলো, রাইট করার পর ওয়েট কল করলো, দেন প্যারেন্ট আবার রিড করলো। সো চাইল্ডের ক্ষেত্রে প্রথমে রিড হয়েছিল, প্যারেন্টের ক্ষেত্রে প্রথমে রাইট হলো। সো দুইবার রিড করলো, দেন রিটার্ন করে ফেললো। সো মেইনলি এই মেসেজ পাসিং একবার রিড হবে, একবার রাইট হবে, এভাবেই চলছে। আচ্ছা স্যারে কি হচ্ছে, স্যারও সেম, প্রথমে হেডার নিলাম, একটা বাফার ডিফাইন করলাম, 100 সাইজের একটা বাফার ডিফাইন করলাম, ক্যারেক্টার নাম্বার ইকুয়াল টু মানে আমরা কয়টা নাম্বার নিচ্ছি এটা একটা লিস্ট রেডি করলাম, রেজাল্ট 1 মানে চাইল্ড 1 এর থেকে যে রেজাল্টটা পাবো ওটা এই লিস্টের মধ্যে সেভ হবে, চাইল্ড 2 থেকে যে রেজাল্টটা পাবো এখানে সেভ হবে। ঠিক আছে, ফাংশনের ভিতরে যাচ্ছে চাইল্ড 1 চাইল্ড 2 এর পিআইডি নিব, সেম ভাবে আরেকবার কন্ডিশন দিব যে আমাদের গিভেন ভ্যালু কি দুইটা আছে কিনা, দুইটার বেশি আছে কিনা, যদি না থাকে রিটার্ন করে ফেলো। শেয়ার ডেটা ম্যাপ সাইজ অফ শেয়ার ডেটা, ও আই থিঙ্ক পাইপটা ইজি হবে বুঝাম। সাইজ অফ শেয়ার ডেটা রিড করছে, রাইট করছে, এটা স্টোরেজে শেয়ার করছে, এটার কোড হলো এখানে ইফ ডেটা ইকুয়াল টু ম্যাপ ফেল্ড শেয়ার মেমোরি ক্রিয়েশন ফেল্ড, মানে দুইজনে যে শেয়ার করবে, দুটা প্রসেস যে তাদের মেমোরি শেয়ার করবে, এইটার কোড হলো এই জায়গায় লেখা। তারপর বলছি ইফ ডেটা ইকুয়াল টু যদি ম্যাপ না হয় তাহলে রিটার্ন করে ফেলো 1। তারপর ভিতরে যাও,
কমান্ডে যে মেসেজটা দিয়েছিলাম ওটা কপি করে নিয়ে আসো, চাইল্ড 1 ফর কল করো, যদি চাইল্ড 1 যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে ভিতরে যাও, সাম 0 করো, সেম ভাবে লুপ ঘোরাও, মেসেজ প্রিন্ট করো, এক্সিট করো, চাইল্ড টু কল করো, চাইল্ড টু ইকুয়াল ইকুয়াল 0 করো। ওকে, সো কাউন্ট ফাংশনটা কল করো, স্ট্রিং লেন অফ ডেটা নাম্বার, মেসেজ প্রিন্ট করো, এক্সিট কল করো দুবার। এটাও ইজি, মানে সেমই হচ্ছে। চাইল্ড 1 কি করেছিল, লুপের ভিতরে যে তার সামকে সাম নিয়েছিল না, প্রত্যেকটা ভ্যালু সাম। চাইল্ড 2 কি করেছিল, লুপের ভিতরে যে, মানে লুপ তো না, এখানে ফাংশন কল করে প্রত্যেকটা নাম্বার অফ ডিজিট কাউন্ট করেছিল, এখানেও তাই করছে। বাট আমরা কিন্তু পাইপ যখন করেছিলাম প্রত্যেকটা চাইল্ডের ভিতরে কিন্তু একবার রিড রাইট করতে হয়েছিল, আর এখানে যখন শেয়ারিং করছে তখন একবারই জাস্ট রিড রাইট করছে, যে শেয়ার ডেটা PROT read, PROT write, map shared, map anonymous, -1 0। বুঝে নেবেন এই জায়গাটা কি মিন করে। সেখানে জাস্ট একবারে রিরাইট করছে, আর কোথাও রিরাইট করছে না যখন আমরা শেয়ারিং ইউজ করব। হ্যাঁ, সেটাও ইজি। সো মেইনলি মেসেজ পাস করি আমরা রিড রাইট কল করে। অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, কারো কিছু প্রশ্ন আছে? এমনিতে তো 4টার মধ্যে 3টা অ্যান্সার করতে হবে, রাইট? হুম। আচ্ছা, তাহলে লাস্টে এটা বাদ দিয়ে শেষ করবো, অনেক বেশি অন্য জিনিসে কনসেপ্ট ক্লিয়ার রাখবো। টাইম হয়ে গেছে তো এই জন্য আর মাথায় ঢুকছে না। দিয়ে আরেকবার বলি, লাস্ট এটা বলে শেষ। যখন আমরা মেসেজ পাস করি তখন রিড রাইট করে আমরা মেসেজ পাস করি। তো চাইল্ড একবার রিড করবে, একবার রাইট করবে, প্যারেন্ট একবার রিড করবে, রাইট করবে। সো আমরা যখন পাইপ ইউজ করব তখন আমরা পাইপের মাধ্যমে, এই পাইপ ফাংশনটা কল করার মাধ্যমে আমরা মেসেজটাকে পাসিং করব। সো চাইল্ড একবার রিড করবে, একবার রাইট করবে, চাইল্ড 2 একবার রিড করবে, একবার রাইট করবে, প্যারেন্ট একবার রাইট করলো, দেন রিড করলো। শেয়ারিং যখন করছি তখন জাস্ট একবারই রিড রাইটের কোডটা লিখলাম, শেয়ার ডেটা প্রট রিড প্রট রাইট। বাকি চাইল্ডের 1 এর কাজ যেটা ছিল জাস্ট প্রত্যেকটা সাম বের করা, চাইল্ড 2 এর যেটা কাজ ছিল প্রত্যেকটা কাউন্ট বের করা, জাস্ট ওটাই করছি, এখানে কোথাও রিড রাইট করছি না। তো শেয়ারিং কোডটা কম, শেয়ারিং এ জাস্ট একবার রিড রাইট করছি। আমরা মেসেজ পাস করব রিড রাইট করে। পাইপ যদি করি রিড রাইটটা প্রত্যেকবার করতে হচ্ছে, শেয়ারিং যদি করি রিড রাইটটা জাস্ট একবারই করতে হচ্ছে, এটাই পার্থক্য। So, এখানে আমি কোশ্চেনের সলিউশন দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে দেখে যাবেন কজ অনেক কমন পড়ে প্রত্যেকবারই। স্যার কমন কোশ্চেন দিবে এক্সামে, প্রত্যেকবারই দেয়। ভাই আমাদের এই ডক ফাইল লিখে দেওয়া হয়েছে। দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, সবাই প্র্যাকটিস করেন, পড়তে থাকেন, যদি প্রবলেম হয় জানান, আমি দরকার হলে ফিজিক্যালি বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।